সিলেটের ডিসি সার্ভার করতে গিয়ে সেম পরিণতি ভোগ করলো। মন্ত্রী সাহেবরা যে এসে আমাদের উপর চাপে চড়াও হয়, তাদের 10, 20, 15 জনকে যে খাওয়াতে হয়, ভিআইপি খানাপানা করাতে হয়। সরকার তো কর্মকর্তাকে দিচ্ছে, বউ বাচ্চাকে কি দিচ্ছে? আইন কি এরকম? না, কর্মকর্তাকে দিচ্ছে। এই কাজটা অনেক সৎ কর্মকর্তাকে করতে দেখেছি। আওয়ামী লীগের সময় যেহেতু দীর্ঘ প্র্যাকটিসটা ছিল, সেখানে ম্যাল প্র্যাকটিসটা, ক্ষতির প্র্যাকটিসটা মারাত্মকভাবে শুরু হয়ে গেল। দর্শক, স্বাগত জানাচ্ছি ৭১ পডকাস্টে। আজ আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন। তিনি মাহবুব কবির মিলন, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। আমরা তার কাছ থেকে আমলাতন্ত্রের নানা বিষয় নিয়ে আজকে জানতে চাই। জনাব মাহবুব কবির মিলন, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সবাইকে। আমি এক যুগের বেশি সাংবাদিকতা করি। এই সময়ে যাদেরকে আমলাতন্ত্র নিয়ে কথা বলতে দেখেছি, সোচ্চার থাকতে দেখেছি, তাদের মধ্যে আপনি অন্যতম, অথচ আপনি নিজেও একজন আমলাতন্ত্রের সদস্য। হ্যাঁ, মানে যেহেতু অভিজ্ঞতা নিয়ে দেখেছি এবং যেহেতু নিরপেক্ষভাবে কাজ করেছি, সব কিছুর ঊর্ধ্বে উঠে, স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের জন্য এবং জনকল্যাণে আমাদেরকে তো নিয়োগ দেওয়া হয় সেই কারণে, এবং আমাদেরকে তার জন্য বেতন দেওয়া হয় বা সংসার চালাবার অর্থ দেওয়া হয়। তো এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এবং শুধু তাই নয় যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি মুক্ত থেকে করতে হবে প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে বা কর্মচারীকে। আর তার সাথে আরেকটা ভয়াবহ জিনিস থাকে, সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এইটা আমরা কিন্তু কখনো দেখি না। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে অনেক কিছুই বরবাদ হয়ে যায়, জনকল্যাণ বরবাদ হয়, উন্নয়ন ব্যাহত হয়, উন্নয়ন বরবাদ হয়ে যায় এবং জনগণ অসহায় হয়। তারপরে তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। তো এই কারণে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাও প্রত্যেকটা সরকারি কর্মকর্তার দেখা উচিত, যেটা আমরা দেখি না। আমি একটা দপ্তরে আছি, সেই দপ্তরে আমি আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমার বংশধরদের আমি চাকরি দিলাম। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেফিনেটলি। আমি একটা দপ্তরে আছি, এই দপ্তরের সাথে এইটা কিন্তু অনেক বড় বড় লোক করে। আমি নাম বলবো না, দুঃখিত, একেবারে ফেরেশতা সমতুল্য, দেশবাসী ফেরেশতা, তারাও এটা করেন। হ্যাঁ, তারাও এটা করেন। তিনি যখন একটা বিশাল দপ্তরে ছিলেন, সেই দপ্তরের টেন্ডার সাপ্লাই তার স্ত্রীর নামে কোম্পানি করলেন। তো সাপ্লায়ার নিযুক্ত করে দিলেন। তো দপ্তর প্রধানকে একটা চিঠি দিলেই তো, ফোনে বলে দিলেই তো যথেষ্ট, আমার মিসেসকে দাও, আমার ছেলেকে দাও, আমার মেয়েকে দাও। তো এগুলো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখানে আপনি টোটালি সম্পূর্ণভাবে, এবং মন্ত্রীরাও করে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়টা, অন্তর্বর্তী সরকারের সময়টা এবং এখন একটা নতুন রেজিম, এই তিনটা রেজিমে আমলাতন্ত্র কেমন দেখছেন আপনি? যদি ওই টাইমটার কথা বলি, আওয়ামী লীগের সময়, ওইটাই তো আমার চাকরির সবচেয়ে বেশি টাইম গিয়েছে। তো আওয়ামী লীগের সময় যে আমলাতন্ত্র ছিল, ডেফিনেটলি এটা দলদাস, মানে দীর্ঘ সময়। সমস্যাটা হচ্ছে কি, কেন শুরু হয়, যেটা আমি সবসময় বলি, যে আমি যদি পদে বসি বা আমি পদে যাওয়ার কারণে বা আমি পদে যাব অথবা পদোন্নতি পাবো বা চাচ্ছি, অথবা যারা আমাকে পদে বসাবে সরকার এবং পদোন্নতি দিতে চাচ্ছে, তারা যদি মনে করে যে একে পদোন্নতি দিলে আমার পারপাস, আমার মিন্স সরকারের পারপাস, আমার উদ্দেশ্য বা সরকারি দলের উদ্দেশ্য, জি, আচ্ছা, এই যে তাদের চিন্তা ভাবনা, প্রবণতাটা, হাই অফিসিয়াল যারা, একেবারে উপরে যারা, মন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রী এবং পিএম অফিসের বড় বড় কর্মকর্তারা, মেইন হচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধানমন্ত্রী সচিব, তারপরে ধরেন জনপ্রশাসন সচিব, তারপরে ধরেন ক্যাবিনেট সচিব। তো ৮-১০ জন, এই ৮-১০ জনই সবসময় আমলাতন্ত্র চালায়, অন্য সব ক্যাডারকে চালায় এবং দেশ চালায়। রাইট। সমস্যাটা হচ্ছে এই ৮-১০ জনই ঘিরে রাখে কার্যত তাদের পদের কারণে প্রধানমন্ত্রীকে ঘিরে রাখে। ভালো পরামর্শ দিলেও ভালো, খারাপ পরামর্শ দিলেও খারাপ। তো এখন প্রধানমন্ত্রীর কাছে ফাইল যায়, তিনি সাইন করেন। তার তো দেখার উপায় নেই যে কর্মকর্তাটাকে পদোন্নতি দিচ্ছে তিনি সেটা কি কেমন। আর আরও একটা ভয়াবহ ব্যাপার হচ্ছে,
আমাদের আমলাতন্ত্র যে কারণে ধ্বংস বলবো না, কারণ আমলাতন্ত্র বা সরকারি তন্ত্র না থাকলে দেশ চলবে এ কিভাবে? পর্যন্ত আসছে কিভাবে। জি উন্নতি তো আওয়ামী লীগের সময় হয়েছে, কম বেশি সেটা বিতর্কের বিষয়, আলাদা বিষয়, ভিজিবল। তারপরে কি তত্ত্বাবধায়ক সরকার, তখনও অন্তর্বর্তী উন্নতি হয়েছে। উন্নতি মানে ইনফ্রাস্ট্রাকচারাল হয়নি, কোনো প্রকল্প নেওয়া হয়নি, চুরি ডাকাতি হয়তো কিছু কমেছে, ভয়ে হয়তো কমেছে। জি ভয়ে, এটা স্বাভাবিক ব্যাপার, তখন তো সবারই ভয় ছিল। তো পাচার বন্ধ এটা বলা যাবে না, কারণ পাচার ধরা কারো ক্ষমতা নেই। হুন্ডি করে দিলেন বা কিভাবে টাকা পাচার করবেন এই ফ্লো ধরার ক্ষমতা কারোই নেই এখন পর্যন্ত। ধরা দুই একটা কেস আলাদা জিনিস। জি তো এখন সেই পর্যন্ত যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র যেটা যারা চালিয়েছে, মানে যে ৮-১০ জন, এই ৮-১০ জন দীর্ঘ সময়, যদি একটা সরকার বারবারে পরিবর্তন হয়, ৫ যেটা আমরা আগে দেখেছি ৯১ থেকে ৮ পর্যন্ত, কথার কথা ধরেন ৫ বছর আমলারা যারা পদে থাকে, ক্ষমতায় থাকে, তারা অপব্যবহার, তা দুর্নীতি করে, দুর্নীতি সবাই করে, কারণ তাকে তো বাঁচতে হবে। মানে যে দুর্নীতিবাদ, সেটা সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, জি তাকে টাকার পাচার করতেই হবে, বেগমপাড়া বানাতে হবে, সুইস ব্যাংক ভরতে হবে, দ্যাটস অ্যানাদার ডট 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 ডট। এখন এই আমলারা যদি মনে করে যে ৫ বছর পরে যদি আবার অন্য সরকার আসে, তাহলে তো আমার বিপদ। সাপোজ একটা পিএস, একটা মন্ত্রীর পিএস, একজন ডেপুটি সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, এক দলে, মানে এখন জি তো আমরা তো ধরেন দল করি না, কথার কথা ধরেন ছাত্র দল থেকে কে চাকরিতে আসছে, যুব দল থেকে কে আসছে, লীগ থেকে কে আসছে, সেটা পরের কথা। যারা আছে পদে এখন, যারা পিএস আছে, এরা যদি মনে করে ৫ বছর পরে তো যদি চেঞ্জ হয়, তাহলে তো আমার বিপদ। আবার কেন বিপদ? সেখানে একটা প্র্যাকটিস আছে, মেল প্র্যাকটিস। জি। আগের সরকারের সবাইকে শাস্তি দাও, একেবারে একদম এভারেজ A to Z, ভালো মন্দের সাথে কোনো সম্পর্ক নেই। আবার আগের সরকারের কেউ কেউ টিকে যায়, যেমন বর্তমানেও আছে, আপনিও নাম জানেন, আমিও জানি, তারা বিভিন্নভাবে টেকে, টাকা পয়সা দিয়ে টেকে, অথবা আত্মসমর্পণ করে টেকে, অথবা আপনার পার সার্ভ করব এইভাবে টেকে, মানে যে আমলি আসুক তারা যে আমলে আসে তারা করবে। তাহলে এই প্র্যাকটিস যদি চলে, এবং আওয়ামী লীগের সময় যেহেতু দীর্ঘ প্র্যাকটিসটা ছিল, সেখানে মেল প্র্যাকটিসটা, ক্ষতির প্র্যাকটিসটা মারাত্মকভাবে শুরু হয়ে গেল। কারণ তারা মনে করলো, মানে আমলারা, আমি শুধু আমলাদের কথা বলছি, সরি, শুধু আমলা মিন্স নট অ্যাডমিন ক্যাডার, অন্য ক্যাডার, সবাই মনে করলো যে আমরা ক্ষমতা থেকে, মানে অন্তত চাকরি শেষ পর্যন্ত, মানে শক্ত হাতেই আমরা চালাবো। শক্ত হাত মিন্স টাকা পাচার করব, টাকা কামাবো, ক্ষমতার প্রয়োগ করব, ক্ষমতায় রাখবো, হ্যাঁ, এবং একই দলকে ক্ষমতায় রাখবো, যার ফলে ক্ষমতা, মানে সরকার নির্ভর হয়ে গেল আমলা বা সরকারি তন্ত্রের উপর। আর আমলারা নির্ভর হলো তার যে ক্ষমতায় রাখবো, আমাকে পদ পদোন্নতি এক্সটেনশন, মানে এক দল আরেক দলকে সুরক্ষা দেবে। হ্যাঁ, দুইটাই কিন্তু ভাইস ভার্সা, এক দল। এটাই ধ্বংসের মূল কারণ। এই দেশ কখনো উঠতে পারবে না, কেয়ামত পর্যন্ত উঠতে পারবে না, এই ব্রিজটা, দূষিত আমলাতন্ত্র, দূষিত রাজনীতি, যতক্ষণ পর্যন্ত কেউ ব্রেক না করে। তো সেই ৫ আগস্টের পর আমরা, আচ্ছা, সেটাই বলছি। তো তাহলে তো আমরা দেখলাম যে সেই সময় মানে অত্যন্ত প্রতাপশালী ৮-১০ জনই চালিয়েছে। এখন ডুবাক আর ভাষা, ওই ৮-১০ জন ম্যাক্সিমামই পালিয়ে গেছে। এত ভালো হলে পালালো কেন? সেটা তো একটা ব্যাপার, পালাবার দরকার কি ছিল? এরপরে ৫ই আগস্টের পরের পরিবর্তন, সে পরের পরিবর্তনেও থমকে গিয়েছিল সবাই, মানে ধরেন ডিমোরালাইজড মিন্স বিভিন্ন কারণে। পুলিশ প্রশাসন ডিমোরালাইজ তো জানেন, থানা লুট, এই সেই সবই চলে গেল। কি হবে বুঝতে পারতেছে না, এই ক্ষমতা কি দীর্ঘস্থায়ী হবে না থাকবে? আমলারাও দোদুল্যমান ছিল, দীর্ঘস্থায়ী হবে কি থাকবে। তো কাজে এই দোদুল্যমানতায় খুব একটা দলদাস, ওদের তো দল নাই, ওই সরকারের তো দল ছিল না, তো কাজে দলদাস হওয়ারও কোনো উপায় ছিল না। এইরকম একটা ঝুলন্ত ভাবে এই টাইমটা পার হয়ে গিয়েছে। এখানে উন্নয়নমূলক কোনো কাজ করার কোনো স্কোপ ছিল না, তারা শুধু আইনগুলো সংশোধন করেছে, শুধু অধ্যাদেশ, কটা ১০০-২০০ বোধহয় অধ্যাদেশ হয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে, আইন সংশোধন কিন্তু ইজি, আবার একদিক দিয়েও ক্ষতিকর। আপনি শুধু আইনের দিকে থাকলেন আর লোক দেখানো, হ্যাঁ, প্রয়োগের দিকে থাকলেন না, সবাই মনে করলো আপনি বিশাল কাজ করছেন। আবার একটা সুবিধা আছে, অধ্যাদেশ আকারে দ্রুত করা যায়, আইনের জটিলতাটা বেশি, ডিমেরিস সেটা আলাদা জিনিস। তো এই কারণে দুর্নীতি, টাকা পাচার কি হয়েছে খুব একটা সিনে আসেনি, এবং দুদক তখন মোটামুটি
যাই হোক না কেন অ্যাক্টিভ। অ্যাক্টিভ ছিল, হয়তো ওভার অ্যাক্টিভ হতে পারেনি বা বিভিন্ন কারণে, যে সে ওই একই কথাই, আপনি দুদকের সমান তালে অ্যাক্টিভ হতে পারেনি। দুদকের চেয়ারম্যান যাকে বসাবেন, কমিশন যাকে বসাবেন, ওই এক কথা আমি সবসময় বলি, 2 দিনের মধ্যে রেজিগনেশন দিতে পারবে, ক্ষমতা রাখে, সাহস রাখে, এই রকম লোককে যতক্ষণ পর্যন্ত না বসাবেন ততক্ষণ পর্যন্ত এইটা সচলই হবে না, দুর্নীতি যাবে না। আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের যেহেতু দল ছিল না, সেখানে খুব একটা দলদাস হওয়ার সুযোগটা ছিল না, এখন কি সেই সুযোগ তৈরি হচ্ছে? ডেফিনেটলি সুযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে কতটা ওভারকাম করবেন, সময় সাপেক্ষ ব্যাপার, দেখার বিষয়। তো এখন কথা হচ্ছে যে দলের যারা ধরেন আগের সরকারে নিগৃহীত ছিল, নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, দল থেকে চাকরিতে ঢুকেছে, কথার কথা ধরেন বর্তমান সরকারের, তো তাদেরকে এখন পদোন্নতি পোস্টিং দিতে হচ্ছে। স্বাভাবিক, একটা মানবিক কারণ আছে, মানবিক গ্রাউন্ড আছে, তো ভালো কথা। এখন তারা নিপীড়িত, নির্যাতিত, মানে তখন ট্যাগ লাগানো ছিল, সেই কারণ তারা শাস্তি পেয়েছে, পদোন্নতি পায়নি, তাদেরকে আমরা বসালাম, ভালো কথা, বসাক, চালাক। যদি এই বসাবার পরে তারা যদি ঋণী থাকে, যে আমাকে তো কৃতজ্ঞতা বোধটা যদি রাষ্ট্রের প্রতি না গিয়ে যদি দলের প্রতি যায়, এবং যদি এটা মনে করে যে এই দল, মনে করা স্বাভাবিক, আমি ডট ডট দিয়ে রাখলাম, এই দল যতদিন থাকবে ততদিন আমাকে থাকতে হবে, একটা ব্যবস্থা তো হলো আমার, তো আমাকে থাকতে হবে যেভাবেই হোক, এইটা মাথায় ঢুকলে তো আপনি জনকল্যাণ আমরা 2 পার্ট গিভ অ্যান্ড টেক করলাম, আমরা বোথ দ্য পার্টিস, আমরা স্বার্থ দেখলাম, তাহলে ব্যাহত হবে স্বার্থ কার? জনগণের, জনকল্যাণ ব্যাহত হবে। এবং প্রশ্নটা এভাবে উঠছে যে আওয়ামী লীগের অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন লোকজনও এই সরকারে খুব সমাদৃত হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দক্ষ কর্মকর্তারা যারা হয়তো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে স্বল্প সময় হলেও ছিলেন বা পিএম এর দপ্তরে ছিলেন, সেই হিসাবে তাদেরকে পদোন্নতি বঞ্চিত করা হচ্ছে। এইটা সহজে যাবে না। একটা বড় বাঞ্চ অফ পিপল, অফিসারকে পদোন্নতি দেওয়া হয়, ধরেন 100, 150, 200, এখন এর মধ্যে কে কিভাবে কাভার করবে? আমি যতই আমার ট্যাগ থাকুক না কেন, আমি কিভাবে কাভার করব? ধরেন যে পোস্টিংগুলো, একেবারে উদাহরণ দিয়ে বলি, যে পোস্টিংগুলো জনপ্রশাসন সচিব পর্যন্ত করতে পারে, জি, তাকে কনভিন্স করলে হলো, জি, বা তাকে অন্যদের দ্বারা কনভিন্স করলে হলো। রাইট। পাওয়ার, পয়েন্ট অফ পাওয়ার কিন্তু মেলা আছে। জি, পিএম অফিস ভালো করে জানেন, জি। পিএম অফিস, ক্যাবিনেট, জনপ্রশাসন, তারপরে স্বরাষ্ট্র, এগুলো পাওয়ারফুল। তারপরে ধরেন লোকাল গভর্নমেন্ট, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি ওই 8-10 জন, যে বললাম 8-10 জনই দেশ চালাতো। সেই প্র্যাকটিসটা কম বেশি হোক, ওনারাই মোটামুটি পাওয়ারফুল। এখন কাউকে না কাউকে ম্যানেজ করলে আপনি পদোন্নতিটা হয়ে গেল, ওই যে যতই ট্যাগ থাকুক ঢুকে গেছে। এখন না বলা হলেও রাজনৈতিক যদি ট্যাগ থাকে, একজন জয়েন্ট সেক্রেটারি হয়, তাহলে করার আগে দেখার দরকার ছিল, যদি বর্তমান সরকারের এই পলিসি হয় যে মানে অনেকের ক্ষেত্রে ট্যাগ থাকলে দিব না, কথার কথা ধরেন স্বৈরাচারের আমলের ট্যাগ ছিল, সবার জন্য, তাহলে তো সবার জন্য প্রযোজ্য হওয়ার কথা, কিন্তু বড়দের ক্ষেত্রে করা হচ্ছে না। হ্যাঁ, যারা পাওয়ারফুল বা পাওয়ার এক্সারসাইজ করতে পারে বা ধরতে পারে, যেমন আওয়ামী লীগ সরকারের সময়ই বলি আমি, এই অর্থ সচিব যিনি ছিলেন, একাই উনি অসংখ্য সচিব বানিয়েছে, আমার ব্যাচ থেকেও বানিয়েছে, কোনো নির্বিশেষে কোনো যোগ্যতার কোনো প্রয়োজন হয় নাই, শুধু ওনাকে ধরলেই হতো। মানে এসএসবি কমিটির, আপনি ভালো করে জানেন, আস্থাভাজন তারাই সচিব হবে, তারাই সচিব হতো, অসংখ্য, মানে ওনার এমন পাওয়ার ছিল যে একজন ডেপুটি সেক্রেটারি ফাইল যদি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায়, যে নাকি মাননীয় প্রধানমন্ত্রী নাকি সচিব বানান, উনি সাইন করে দেবে। এই ক্ষমতাটার অপপ্রয়োগ হলেই কিন্তু ম্যাসাকার। এখন যেটা এই সমস্যাগুলো হচ্ছে, যেগুলো প্রধানমন্ত্রীর কাছে যায়, জয়েন্ট সেক্রেটারি সামারি যায়, বানানো হলো, এখন মাননীয় প্রধানমন্ত্রীর দেখার কোনো অবস্থাতেই স্কোপ নেই, তাকে তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা প্রথম তিনি করবেন তার প্রিন্সিপাল সেক্রেটারি, তার সচিব, এই তো অফিসের যারা ডিজি থাকে, দ্যাটস অ্যানাদার থিং। এখান থেকে ফাইলটা যায় জনপ্রশাসন থেকে যায়, তো কে দুর্নীতিবাজ, কে অথর্ব, কে মেরুদণ্ডহীন,
আমাদের সমস্যাটা কিন্তু সরকারি তন্ত্রের, এক হচ্ছে তো দুর্নীতির কারণে কল্যাণ ধ্বংস, দেশ ধ্বংস। যদি 98% দুর্নীতিবাজ ধরি, তাহলে দুর্নীতির কারণে দেশ ধ্বংস, কল্যাণ ধ্বংস। ধরেন 2 to 5% আছে সৎ। এই সৎ 2 to 5%-এরও 95 or 98% মেরুদণ্ডহীন, অথর্ব, অপদার্থ। কেন মেরুদণ্ডহীন অপদার্থরা? তারাও কিন্তু ক্ষতিকর, কারণ তারা প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, বাধা দেয় না, নোট অফ ডিসেন্ট লেখে, ভালো করে আপনি জানেন ভাই, 0.00001%ও নেই। তো তাহলে ক্ষতিগ্রস্ত 100% থেকেই হচ্ছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর দেখার উপায় নেই, কারণ ধরেন ডিজিএফআই রিপোর্ট দিয়েছে, এনএসআই রিপোর্ট দিয়েছে, দুর্নীতি তো কারো ক্ষেত্রে দেখানো হয় না। সমস্যাটা এইটা। সেই পদ্ধতিতে কেন আসা হচ্ছে না যে ধরেন দক্ষতা এবং সততা, এই দুইটাকে কেন প্রায়োরিটাইজ করা হচ্ছে না পদোন্নতি এবং বদলির ক্ষেত্রে? রাষ্ট্রের কি এই ক্ষেত্রে প্রতিশ্রুতি নাই সরকারের? অবশ্যই আছে, সব প্রধানমন্ত্রীরই ছিল, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীরও আছে। মনে করলাম এখন ওনার বেশি আছে, ধরলাম আমি। ডেফিনেটলি উনি খুব ভালো কাজ করছেন, একেবারে সব বিতর্কের ঊর্ধ্বে থেকেই কাজ করছেন। সময়ও দিতে হবে। আচ্ছা, উনি কিন্তু একা, সবসময় মনে রাখবেন ওনার চারিদিকে কিন্তু কংক্রিটের দেয়াল আছে, সব তথ্য কিন্তু ওনার কাছে কখনো যাবে না, কখনো যাবে না। যতই ডিজিএফআই নোট দেখ, এনএসআই নোট দেখ, কোনো লাভ হবে না। এখন সমস্যাটা হচ্ছে, একটা মজার কাহিনী বলি। বান্দরবন গেলাম, এতে তো আমরা সবাই জানি, এরকম কাহিনী সবারই আছে। বান্দরবন গেলাম, তো কোনো এক সময় এনডিসি আমাকে চেনেই ভালো করেই, ফেসবুক থেকেই চেনে। সে আসলো, এসে কথাবার্তা বললো আমার সঙ্গে। তা আমি বললো তার চাকরি হয়েছে তিন বছর। বললো স্যার আমি তো খুব হতাশ। বললো কেন, কতদিন চাকরি? বলে স্যার তিন বছর, সম্ভবত 37 ব্যাচের। বলে স্যার 3 বছর, তো 3 বছরে হতাশ হলো মানে? বলে স্যার কিছুই ভাল লাগে না, অনেক জায়গায় চান্স পেয়েছিলাম শিক্ষকতা, সেখানেও গেলাম না, এখানে এসে ঢুকলাম, এখানে দেখি অন্ধকার। আমি বলি অন্ধকারটা তুমি দেখলাটা কি? এটা আমি উদাহরণ অনেক জায়গায় দেই বা দিয়েছি। অন্ধকারে কি দেখলা? বলে স্যার এই 3 বছরে আমার ব্যাচমেট কে কে ডেপুটি সেক্রেটারি হবে আমি বলে দিতে পারবো, আমার ব্যাচমেট কে কে জয়েন্ট সেক্রেটারি হবে বলে দিতে পারবো, কে সচিব হবে বলে দিতে পারবো। আমি অনেকক্ষণ ওর মুখের দিকে তাকায় থাকলাম, খুব মেধা সম্পন্ন কর্মকর্তা। তা আমি ঠিক আছে আমি বুঝলাম যে তুমি বলে দিতে পারবা, কেন সেটা আমিও জানি। তোমার সমস্যাটা কি? বলে স্যার ওই লাইনে আমি হাঁটতে পারছি না। আপনি যেরকম শাস্তি, যদিও আপনি এডিশনাল পর্যন্ত সমান তালে হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, তারপরে যত ম্যাসাকার নামছে, কিন্তু সেটাও তো আমার কপালে বোধহয় জুটবে না। কারণ ওই অয়েলিং, ওই কি বলবো, মানে দলদাস হওয়া। তো তখন বললাম তাহলে ওই পার্টটা বলো তো, ডেপুটি সেক্রেটারি কে হবে, জয়েন্ট সেক্রেটারি? সেক্রেটারি তো আপনিও জানেন, এই যে দলদাস, এখন সমানে দলদাস। এখন দুনিয়ার অনেক দেশেই যখন সরকার তার শীর্ষ পদে নিয়োগ দেয়, তাদের কিন্তু আগে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হয় এবং সেটি কিন্তু প্রকাশ করা হয় যে সরকার ধরেন পররাষ্ট্র সচিব কাকে নিয়োগ করবেন, সরকার কাকে এনবিআর চেয়ারম্যান করবেন, অর্থ সচিব কাকে করবেন, প্রিন্সিপাল সেক্রেটারি কি হবেন, এই ধরনের বড় বড় যে পদগুলো, সেগুলো তো অনেক দেশেই প্রকাশ্যে করা হয় এবং সেক্ষেত্রে মানুষের, গণমাধ্যমের বিভিন্ন অংশের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে যে ওই যাচাইটা বা বাছাইটা ভালো হচ্ছে কিনা। কিন্তু আমাদের এখানে যে প্রক্রিয়ায় হয়, সেই প্রক্রিয়ায় তো মতামত দেওয়ার সুযোগটা কি থাকছে যে একজন কর্মকর্তাকে যাকে যাচাই বাছাই করা হচ্ছে বা নেওয়া হচ্ছে, তিনি আদৌ সেই পদের যোগ্য কিনা? এখন পর্যন্ত হচ্ছে না, হয়তো সামান্য হতে পারে কাকে কাকে কোথাও, কিন্তু এইটা ইউনিভার্সাল না। ইউনিভার্সালি হতে হলে আপনাকে স্ট্রাকচার, ডিজাইন চেঞ্জ করতে হবে। আপনাকে মেধাভিত্তিক, মেরিটোক্রেটিক, মেধাভিত্তিক নিয়োগ, পদোন্নতি নিয়োগগুলো দিতে হবে। এই দেখেন, আমার সাথে তো প্রায় কথা হয় সবার, জয়েন্ট সেক্রেটারি অসংখ্য, ডেপুটি সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারিদের অতটা হতাশ না, লোয়ার লেভেলের তারা সবাই হতাশ। মেধা দিয়ে যারা কাজ করতেছে, যেমন ধরেন সিলেটের ডিসি সার্ভার, সে যেটা কাজ করলো, পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, বলতে পারে অমুক অমুককে বলে তুমি করতে, কিন্তু ডিসি, একজন ডিসি কিন্তু স্বাধীন। একটা মাজারে টাকা পয়সা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করা, তার সবাইকে বলার কোনো প্রয়োজন নাই, আইনগতভাবেই নাই, সে স্বাধীন সম্পূর্ণ। ধরে নিলাম বললে ভালো হতো, কিন্তু কেন বলেনি?
সে জানে বললেই আমি এটা করতে পারবো না, কথার কথা ধরে না। এবং করতে গিয়ে একই পরিণতি ভোগ করতে হলো। করতে গিয়ে সেম পরিণতি ভোগ করলো, যা করে আসলো পরবর্তীতে তাই এস্টাবলিশড হলো। রাইট। তাহলে তাকে চেঞ্জ করলেন কেন, এই তাকে তুললেন কেন? তাহলে এরা কাজ করবে কি করে? কাজ করতে হলে, মেসিভ চেঞ্জ আনতে হলে মেধাভিত্তিক, দক্ষতা ভিত্তিক, ওন করে এই রকম কর্মকর্তাদেরকে বুস্ট করতে হবে। এবং ম্যাসাকার নামায়, এই যে ম্যাসাকার, আপনি আমরা যেটাকে বলি মিনে মেরুদণ্ড নাই, মেরুদণ্ড থাকতে হবে। ওই যে যে যোগ্যতাগুলো বললাম, এই যোগ্যতার সাথে মেরুদণ্ড থাকতে হবে। আপনি না হলে তো কাজ হবে না। স্বচ্ছতার কথা বলছিলেন, আমি স্বচ্ছতার প্রশ্নে দুটা বিষয়ের অবতারণা করতে চাই। যে আমাদের আমলাতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে কিছু দুর্নীতি প্রাতিষ্ঠানিকীকরণ করেছে এবং সেটার বৈধতা দিয়েছে, এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা সম্ভব কিনা, বিশেষ করে প্রথমত এলআর ফান্ড এবং প্রোটোকল ব্যবস্থাপনা। বিতর্কিত হলেও আমরা মনে করি চালাবার জন্য, একজন জেলা প্রশাসককে চালাবার জন্য এই ফান্ডটা ছাড়া কোনো উপায় নেই। কারণ সরকার লিগ্যালি ফ্রেমের মধ্যে ওই খরচ দেখানোর জন্য বা ওই খরচগুলো করার জন্য কোনো অর্থ কখনোই দেবে না, বরাদ্দ করতেই পারবে না। এটা তো এক সাইড। আর এক সাইড হচ্ছে আমরা জনগণ, এটা অবৈধ, আপনি চাঁদা তুলছেন, জনগণ বলে এটা চাঁদা তোলা। এই প্রসঙ্গটা উঠলো, সম্ভবত এরশাদ সাহেবই ধরলেন কোনো এক অনুষ্ঠানে। মন্ত্রী মহোদয়রা, মন্ত্রী সাহেবরা ছিলেন, জেলা প্রশাসকও ছিলেন, কারা কারা ছিলেন। এলআর ফান্ড নিয়ে প্রসঙ্গ আসলো যে এই এলআর ফান্ডটা বন্ধ করে দিতে হবে, এটা একটা চাঁদাবাজি বা জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো যদিও এটার অডিট হয়, এটা আলাদা অডিট, তো এটা বন্ধ করতে হবে। তো আমার যতটুকু মনে পড়ে, জেলা প্রশাসক যারা ছিলেন বা ডিভিশনাল কমিশনার বা আমাদের অ্যাডমিন ক্যাডার যারা ছিলেন, তারা উত্তর দিয়েছিলেন যে স্যার কোনো আপত্তি নেই, আপনারা এই এলআর ফান্ডটা বন্ধ করে দেন, আমরাও চাই এই বিতর্কের ঊর্ধ্বে থাকি। ধরেন এলআর ফান্ড দিয়ে যারা সংসার চালায়, যদি কেউ চালায়, আমি আর নাম বলবো না, উদাহরণও বলবো না, বা কেউ যদি সেখান থেকে অপব্যবহার করে, টাকা তুলে নেয় বিভিন্ন খরচ দেখিয়ে, সেটা তো অন্যায়। অন্যায়ের উপর আবার অন্যায়। এখন কথা হচ্ছে তারা বললেন তুলে নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে আপনাদের মন্ত্রী সাহেবরা যে এসে আমাদের উপর চাপে চড়াও হয়, তাদের 10-20-15 জনকে যে খাওয়াতে হয়, ভিআইপি খানাপানা করাতে হয়, তারপরে আপনারা জেলা প্রশাসকের অফিসে এসে খাচ্ছেন, সার্কিট হাউসে খান, দল নিয়ে দলে দলে কর্ম। আপনারা বললেন 15 জন আসছেন বা 10 জনের খাওয়া, আমরা 10 জনের খাওয়া রেডি করে দেখি যে 30-40 জন আসছে, ভাই ভাই বলে, সবাই তো মন্ত্রীর ভাই। সব তো সব ভাইরা এসে তখন বসলেন, আপনারা তো আনন্দ নিয়ে মুখ মুছতে মুছতে আপনারা সবাই চলে গেলেন। এই টাকাটা তো আমরা পকেট থেকে দিতে পারবো না। আমার ধারণা সেখানে একটা ইতিবাচক পরিবর্তন আসতেছে, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই এইসব ক্ষেত্রে মিতব্যয়িতার স্বচ্ছতার উদাহরণ রাখছেন। দ্বিতীয়ত জানতে চাই, যে প্রোটোকল ব্যবস্থাপনা, আপনারা যখন সরকারি চাকরিতে থাকেন, সচিব, অতিরিক্ত সচিব বা বিভিন্ন সংস্থার চেয়ারম্যান পদে, এবং যখন কোনো ফিল্ড ভিজিটে যান বা দেশের ভেতরে কোথাও ঘুরতে যান, জুনিয়র কর্মকর্তাদের ঘাড়ে যে আপনারা অন্যায়টা চাপিয়ে দেন, ডেফিনেটলি অন্যায়, ডেফিনেটলি অন্যায়। এই কাজটা অনেক সৎ কর্মকর্তাকে করতে দেখেছি। শুধু সৎ আমার আপনার কাছে না, দেশব্যাপী সৎ, নাম করা সৎ এমন কর্মকর্তাও ফিল্ডে ভিজিটে পরিবার নিয়ে, স্ত্রী, কন্যা, পুত্র, তার সাথে ভাই, ব্রাদার, শালা, শালি সবাই আছে। তো এগুলো নিয়ে যায় একেবারে ভিআইপি হোটেল, ভিআইপি কেবিন, ভিআইপি খাওয়া দাওয়া করে আপনারা চলে আসলেন, দেখালেন একটা অফিসিয়াল ট্যুর। রংপুর যাবে আমের সিজন, কাঁঠালের সিজন, রংপুর যাবে, দিনাজপুর যাবে, একটা ট্যুর দেখাইলেন। আর একটা বন্ধের দিনে একটা মিটিং ফেললেন, কারণ অফিসিয়াল কাজ। তো মিটিং ফেলে ওই খাওয়া দাওয়াও করলেন, আমের ঝুড়ি 100টা নিলেন বা কাঁঠালের ঝুড়িও 100টা নিলেন, নিয়ে সব কিছু তার উপর চাপিয়ে দিয়ে চলে আসলেন। আপনি, আপনার ব্রেন জানে, আপনার ইচ্ছা জানে এইটা আসলে আপনার পার্সোনাল আম খাওয়ার ভিজিট ছিল। যখনই আপনি আপনার অধনস্থকে বললেন একটা চিঠি ইস্যু করো জেলা প্রশাসকের কাছে বা আমার দপ্তরের ডিভিশনাল অফিসার, জেলা অফিসারের কাছে, যে এইটা আমি অফিসিয়াল ট্যুর করব, ঠিক সেই মুহূর্তে এটা আপনার হারাম, টোটালি হারাম। আপনারা বাচ্চা কাচ্চা, বউ বাচ্চারা, তারা যারা যাচ্ছেন,
ক্লিন জানেন যে আপনার বাবা আপনার স্ত্রী স্বামী হারাম খাওয়াই নিয়ে আসলো। সরকারি কর্মকর্তাদের যে গাড়ি দেয়া হয়, সেই গাড়ি কি পুরো পরিবারকেই দেয়া হয় নাকি শুধু কর্মকর্তার সরকারি কাজে দেয়া হয়? জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাবাব সরকারি গাড়ি দিলে ড্রাইভার, তেল, মোবিল খরচ এটা 24 আওয়ার্সের জন্যই দেওয়া হয়, জি। 24 ঘন্টা। জি। তো এখন কথা হচ্ছে তার মানে এই না যে কন্টিনিউয়াসলি আমার বউ বাচ্চাই শুধু ঘুরবে। এখানে একটা ওই যে বললাম যে একটা বিবেকের ব্যাপার আছে। সরকার তো কর্মকর্তাকে দিচ্ছে, বউ বাচ্চাকে কি দিচ্ছে? না, আইন কি এরকম? না, কর্মকর্তাকে দিচ্ছে, জি। ডেফিনেটলি কর্মকর্তাকে জি। দিচ্ছে। এখন এই জিনিসটা মেনটেন করা, ধরেন আমরা যারা করেছি ডেফিনেটলি অন্যায় করেছি, কিন্তু করে থাকি, সবাই করে থাকি। তাই তো আমাদের সময় এসে যখন গাড়ি একেবারে দিয়ে দিল, ওই যে লোন, জি। ইন্টারেস্ট ফ্রি লোন, জি। সেটা কেটে 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 রেখে আমাদেরকে বেতন থেকে অটোমেটিক্যালি কেটে রেখে দিত। জি। তো ওইটা কিন্তু ওই হিসাবেই দেওয়া হতো যে তোমাকে 24 ঘন্টার জন্য এটা তোমারই গাড়ি। তোমারই গাড়ি। এখানে একটা এটা সুবিধা একটা হলো। সময় তোমারই হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা সুবিধা হলো যে আমরা সবাই মিলেই বউ বাচ্চা সহই আমরা ব্যবহার করতে পারছি। এটা আমাদেরই গাড়ি এবং এক সময় আমারই হয়ে গেল, হয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তোলেন, অন্য ক্যাডার পায়নি, শুধু অ্যাডমিনকে দেওয়া হয়েছে, তারপরে করা হলো উপসচিব। দেখুন এই বিতর্কগুলো এখানে পার্টিসিপেট তো আমরা করতে পারি না, Right, এটা right, ডিসিশন right. নেবে সরকার। মাহবুব কবির মিলন, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করব যে এই যে দুর্নীতি বা অনিয়ম, এই যে প্রশ্নগুলো উত্থাপিত হয় মানুষের মনে বা বাস্তবে, সেগুলোর বিরুদ্ধে আপনি আরও কথা বলবেন এবং এগুলোর একটা সমাধান আসবে। আপনার মতো আরও অনেকেই হয়তো কথা বলবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে।